ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। দেখো, প্রথম কোশ্চেনটিকে আমরা করছি মডেল কোশ্চেন পেপার 3 শুরু করলাম আজকে, যেটা তোমরা পাবে কোশ্চেন ব্যাংকের 439 ও 440 পৃষ্ঠায়। গ্যালভানীয় কোষের কোষ বিকারী লেখো দিয়ে এটা দেওয়া রয়েছে। কোষ বিকারী হচ্ছে H2 প্লাস 2H প্লাস Hg প্লাস, এটা তৈরি হবে H প্লাস প্লাস 2Hg। তারপরে কোশ্চেন, অথবা 300 কেলভিন উষ্ণতা একটি 0 পয়েন্ট মানে টিটা বলে দিয়েছে 0.20 মোল লিটার ইনভার্স KCl দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা এত, দ্রবণটি মোলার পরিবাহিতা নির্ণয় করো। তাহলে আমাকে কাপ্পা বলে দিয়েছে আর এম এর ভ্যালু বলে দিয়েছে, মোলার পরিবাহিতা বের করতে হবে। দেখো ভ্যালুটা পুট করে দিয়েছে 130 সিমেন্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। ল্যামডা এম কী ছিল? ফর্মুলা হচ্ছে ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/m, সেটা দিয়ে ফেলা হয়েছে। হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03 বলতে কী বোঝায়? হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03 বলতে বোঝায় 10 ml প্রমাণ গোল্ড সলের, যেখানে 0.0053 থেকে 0.0058% গোল্ড থাকে, এর মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণের যে পরিবর্তন হয়, কিরম পরিবর্তন হয় না, লাল থেকে নীল, তা প্রতিরোধ করার জন্য ন্যূনতম 0.03 মিলিগ্রাম হিমোগ্লোবিন প্রয়োজন। চলো নেক্সট। CD2+ লবণ বর্ণহীন হয় কেন? ক্যাডমিয়াম 2+ লবণ বর্ণহীন কেন? CD2+ ইলেকট্রন বিন্যাস 3D10, অর্থাৎ দ্বিকক্ষক সম্পূর্ণ ভর্তি অবস্থায় আছে, ফলে ইলেকট্রনের ডিগ্রি স্থানান্তর সম্ভব হয় না, তাই CD2+ লবণ বর্ণহীন। অথবা EU এবং YB মৌল দুটি +2 জারণ অবস্থা প্রদর্শন করে কেন? EU মৌলটির 6s উপকক্ষে থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করে 4f7 ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়, এবং YB মৌলটি 6s উপকক্ষ থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করে 4f14 ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়। অর্থাৎ ইউ এর ক্ষেত্রে 2+এর ক্ষেত্রে 4f সঠিক অর্ধপূর্ণ এবং YB 2+এর ক্ষেত্রে 4f সঠিক পূর্ণ অবস্থায় থাকে বা ভর্তি অবস্থায় থাকে, তাই এরা +2 জারণ অবস্থা প্রদর্শন করে। তোমরা যে কোনো অবস্থায় আমাদের কমেন্ট করে জানাতে পারো তোমাদের যে কোনো সমস্যার কথা, আমরা চেষ্টা করছি সেটা সমাধান করার। সাইকোথেরাপিউটিক ড্রাগের এটা উদাহরণ, এটা হচ্ছে ফেনেলজিন। পরেরটা 3 কোশ্চেন এসছে, এই তরল দাবকে গ্যাসের দাব্যতা সম্পর্কিত হেনরির সূত্রটা লিখতে বলেছে। কী আছে? স্থির উষ্ণতায় কোনো তরল দাবকে কোনো গ্যাসের দাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা গ্যাসের চাপের সমানুপাতিক। পরের কোশ্চেন অথবাতে আছে, জৈব দাবকের ডাইমার গঠনকারী যৌগের ক্ষেত্রে ভ্যান টপ ধ্রুবক এর মান কত? বিপরীত অভিস্রাবণ কাকে বলে? জৈব দাবকে ডাইমার গঠনকারী যৌগের ক্ষেত্রে ভ্যান টপ গুণক ধ্রুবক হলে এর মান হচ্ছে 0.5। কোনো দ্রবণ তার বিশুদ্ধ দাবককে একটি অর্ধভেদ পদ দ্বারা পৃথক করে থাকলে অভিস্রাবণ প্রক্রিয়া বন্ধ করার জন্য দ্রবণের ওপর অভিস্রাবণ চাপের সমান চাপ প্রয়োগ করতে হয়। প্রযুক্ত চাপ যদি অভিস্রাবণ চাপ অপেক্ষা বেশি হয়, তবে দ্রাবকের প্রবাহ দ্রবণ থেকে বিশুদ্ধ দ্রাবকের দিয়ে ঘটে। অভিস্রাবণজনিত প্রবাহের বিপরীত অভিমুখে দ্রাবকের এই প্রবাহকে বিপরীত অভিস্রাবণ বলা হয়। পরে জানতে চাইছে সুলজেহার্ডির নিয়ম, নীতিটা লেখো। মিসল কি? প্রথমে সুলজেহার্ডির নীতি, কলয়েড কণার আধানের বিপরীত আধান বিশিষ্ট আয়ন কলয়েডের তঞ্চনের জন্য দায়ী। এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর, বিপরীত আধান বিশিষ্ট আয়নের আধান যত বেশি হবে তঞ্চন ক্ষমতাও তত বেশি হবে। এবার সে মিশেল, সংযোজিত কলয়েডের যৌগগুলির অণুর গঠনে দীর্ঘ শৃঙ্খলযুক্ত একটি অধ্রুবীয় অংশ হাইড্রোকার্বন অংশ ও থাকে, যা জল বিকর্ষী, এবং দ্রবণের একটি নির্দিষ্ট গাঢ়ত্বের ওপর ওই হাইড্রোশৃঙ্খলযুক্ত আয়নগুলি গোলকের আকারে জোটবদ্ধ হয়, কলয়েড কণার রূপ পায়, যার কেন্দ্রের দিকে থাকে হাইড্রোকার্বন অংশ এবং পৃষ্ঠতলের দিকে থাকে আয়নীয় বা ধ্রুবীয় অংশ। জোটবদ্ধ এই আয়নগুলিকেই মিশেল বলে। পরে কোশ্চেন দেখো, বহু অণু সমন্বিত বৃহদাণবিক কলয়েডের মধ্যে দুটো পার্থক্য লিখতে বলেছে।
আমি দুটো পাঠ করে নিয়েছি, বহু অনুসমন্বিত কলয়েড আর বৃহৎ আণবিক কলয়েড। 1 নম্বর পাত্র দেখো, যেসব কলয়েডের বিস্তৃত দশায় বহু সংখ্যক পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলির দুর্বল ভ্যান ডের ওয়ালস বলের প্রভাবে একত্রিত হয়ে কলয়েড কোণে অবস্থান করে তাদের বলা হয় বহু অণু সমন্বিত কলয়েড। আর বৃহৎ কলয়েড কোনটা? যে কলয়েডের ক্ষেত্রে বিস্তৃত দশার প্রতিটি কণা একটি করে বৃহৎ আকারের অণু দ্বারা গঠিত হয় তাকে বলা হয় বৃহৎ আণবিক কলয়েড। এই ধরনের কলয়েড দ্রাবক বিকর্ষী প্রকৃতির, আর এটা হচ্ছে দ্রাবক আকর্ষী প্রকৃতির। NCl3 আদ্য বিশ্লেষিত হয়, কিন্তু NF3 হয় না কেন? NF3 আদ্য বিশ্লেষিত হয় না কারণ নাইট্রোজেন এবং উভয় পরমাণুতেই দ্বিকক্ষক অনুপস্থিত, ফলে যোজ্যতা বৃদ্ধি করতে পারে না। আবার নিঃসঙ্গ ইলেকট্রন গ্রহণের মতো ফাঁকা স্থান নেই, ফলে ক্ষুদ্র NF3 জলের অণুর সাথে যুক্ত হতে পারে না, ফলে আদ্য বিশ্লেষিত হয় না। কিন্তু NCl3-তে Cl পরমাণুর ফাঁকা দ্বিকক্ষক থাকায় ওই কক্ষক জলের অণু থেকে নিঃসঙ্গ ইলেকট্রন গ্রহণের মাধ্যমে যুক্ত হয়, ফলে আদ্য বিশ্লেষিত হতে পারে। বিক্রিয়া দিয়ে দিয়েছি, NCl3 + 3H2O তৈরি হবে NF3 + 3HOCl। পরেরটা বলে যে সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে কী হবে? সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে সালফার ডাইঅক্সাইড ক্লোরিন দ্বারা জারিত হয়ে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয় এবং ক্লোরিন বিজারিত হয়ে HCl এ পরিণত হয়। বিক্রিয়া SO2 + Cl2 + 2H2O তৈরি হবে H2SO4 + 2HCl। পরেরটা CO NH3 6 ডায়াম্যাগনেটিক, কিন্তু NiCl4 2- প্যারাম্যাগনেটিক কেন? দেখো, CO NH3 6 আয়নে কোবাল্ট CO3+O3d কক্ষকের 6টি ইলেকট্রন বর্তমান, যা NH3 লিগ্যান্ডে উপস্থিত জোটবদ্ধ হয়ে D2sp3 সংকরণের মাধ্যমে যৌগটি গঠন করে। এতে কোনো বিজোড় ইলেকট্রন না থাকে, আর ডায়াম্যাগনেটিক। একইভাবে NiCl4-এর Ni2+ আয়নের 3d কক্ষকে 8টি ইলেকট্রন বর্তমান, Cl- দুর্বল লিগ্যান্ড হওয়ায় ইলেকট্রন এখানে যুগ্মকরণ ঘটে না, sp3 সংকরণ ঘটে। এতে বিজোড় ইলেকট্রন থাকে, এটা প্যারাম্যাগনেটিক হয়। পরের কোশ্চেন, লাইডন 6,6 পলিমারের এর একটি এককের নাম লেখো। এর এককগুলো হচ্ছে অ্যাডেপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। প্যান মনোমারের গঠন সংকেত লিখতে বলেছে, নাম গঠন সংকেত। প্যানের মনোমার হচ্ছে অ্যাক্রোনাইট্রাইল, এর গঠন সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CN। এফ কেন্দ্র কাকে বলে? 4 কোশ্চেন আমরা শুরু করলাম। আয়নীয় কেলাসে অ্যানায়নের নির্দিষ্ট হওয়ার ফলে সৃষ্ট ইলেকট্রন অধিকৃত গর্তগুলিকে এফ সেন্টার বা এফ কেন্দ্র বলে। এফ কেন্দ্র কেলাসে বর্ণ সৃষ্টি করে। পরপর একটা অঙ্ক দিয়েছে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার রূপে কেলাসিত হয় KBr-এর ঘনত্ব গঠন সংকেত, যাতে ভর দুটো বলে দিল, মানে আমার রো আর এই বলে দিয়েছে এম। KBr ক্লাসে KBr- ও K+ আয়নের মধ্যে দূরত্ব বের করতে হবে। তাকে আমরা এটা বের করে নিই, এর মানটা A/2 করলেই হয়ে যাবে। দেখো, এর ক্যালকুলেশন করা হয়েছে, এ করলে আছে 6.68 অ্যাংস্ট্রম। ফর্মুলা দিয়েছিলাম রো =Zm/Na³, তাহলে A = হবে Zm/n রো। ভ্যালু পুট করে দেওয়া হচ্ছে, এসছে 6.68 অ্যাংস্ট্রম। তাহলে K+ আর Br- এর দূরত্ব কত হবে না 3.34 অ্যাংস্ট্রম। পরেরটা কোশ্চেন, এটা যে আমাদের লাস্ট কোশ্চেন হবে, এন টাইপ অর্ধপরিবাহী কাকে বলে? SI এবং সিলিকন আর জার্মেনিয়াম ইত্যাদি বিশুদ্ধ চতুর্যোজী অর্ধপরিবাহীর সঙ্গে অপদ্রব্য হিসেবে খুব সামান্য পরিমাণে পঞ্চরচি মৌল যেমন ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি ইত্যাদি যোগ করলে যে অশুদ্ধ অর্ধপরিবাহী পাওয়া যায় তাকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। একটি ধাতু পারমাণবিক ভর বলেছে 63.5 ঘনকাকার কেলাস গঠন করে। এর বাহুর দৈর্ঘ্য ঘন মানে ARM বলে দিয়েছে, AR রো হলে একক কোষে পরমাণুর সংখ্যা বের করতে হবে। আমরা কি জানি, রো = Zm/Na³। এটা ক্যালকুলেশন করে আমি জেড বের করতে বলেছে, যে বাকি ভ্যালুগুলো আমরা পুট করে দিয়েছি। এবং এখানে দেখবে, এখানে এটা ছিল ন্যানোমিটারে, ওটাকে আমি সেন্টিমিটার কনভার্ট করেছি। আর রো ছিল হচ্ছে kg/m³, ওটাকে গ্রাম/cm³ কনভার্ট করা হয়েছে 10⁻³ দিয়ে ডিভাইড করে। এর ফলে অ্যান্সার এসছে আমার 4।
অর্থাৎ এখানে একক গ্যাসে পরমাণুর সংখ্যা হবে 4। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।